বিভাগের পদ্যাংশ আগামী আগামী এই পদ্যাংশের সকল প্রশ্ন উত্তর এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে এবং আগামী চ্যাপ্টারটা বুঝিয়ে দেবো ভালোভাবে, যে পরীক্ষায় গিয়ে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। ক্লাস 9, 10, 11, 12 সকল স্টুডেন্টের তোমাদের অ্যানুয়ালি কোয়েশ্চেন পেপার দিয়ে দেবো। ফাইনাল পরীক্ষা 10 এর এসএসসি পরীক্ষা 2026 এর জন্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার আমি দিয়ে দেবো, যেগুলো পড়লে অনায়াসে তোমরা পাস করে নিতে পারবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আগামী সুকান্ত ভট্টাচার্য, খ বিভাগ পদ্যাংশ। প্রথম ক্রিয়াকলাপ, শুদ্ধ উত্তরটি বেছে লিখো। আগামী কবিতাটির কবিকে, চারটা অপশন দেওয়া আছে, কি হবে? সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্তের জন্ম কত সালে হয়? 1926। কবি সুকান্ত কত সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়েছিল? আনসারটা হলো 1945 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়েছিল। তার কবি কত মাসের জন্য তার কাঙ্ক্ষিত ভারতের স্বাধীনতা প্রাপ্তি দেখে যেতে পারেননি? কবি 3 মাসের জন্য তার কাঙ্ক্ষিত ভারতের স্বাধীনতা দেখে যেতে পারেননি। কবি সুকান্ত মায়ের নাম কি ছিল? সুনীতি দেবী। শূন্যস্থান পূরণ করো। ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি, কি হবে? বনস্পতি। জ্বর নাই, মৃত নই, আমি, কি হবে? আমি অন্ধকারের খনিজ। সংহতি কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ, প্রত্যেক শিকড় মেলেছি, কি হবে? সন্নিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। বৃষ্টির দেশ পাই, বৃষ্টি কি হবে? মাটির রসে পাই আমি তারিতে সম্মিত। তারপরে দেখো আগামী কবিতা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আগামী কবিতা কবিকে, কবি সুকান্ত ভট্টাচার্য। কত সালে কবি সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন? 1447 সালে 13 মে। কবি সুকান্তের পিতা ও মাতার নাম কি? কবি সুকান্তের পিতার নাম হলো যথাক্রমে নিবারণ চন্দ্র ভট্টাচার্য ও সুনীতি দেবী। কবি সুকান্ত কোন রাজনৈতিক মতবাদে বিশ্বাসী ছিলেন? মার্কসের মতবাদে বিশ্বাসী ছিলেন। কবি শৈশবকালে কোথায় কেটেছিল? মামা বাড়িতে, বাগবাজারে, নিবেদিতা লেনে। তারপরে কবি কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান? কবি ক্ষয় রোগ বা যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান। কবি সুকান্ত কার কাছে কুসংস্কার বিরোধী মনোভাব পেয়েছিল? কবি সুকান্ত তার দাদামশাইয়ের কাছে কুসংস্কারের বিরোধীর মনোভাব পেয়েছেন। কবি সুকান্ত দিদিমার নিকট থেকে কি শক্তি আহরণ করেছিল? কবি সুকান্ত দিদিমার নিকট দরিদ্র নিপীড়িতদের প্রতি মহাত্মবোধ শক্তি আহরণ করেছিল। অঙ্কুরিত বীজ কিসের প্রতীক? বনস্পতির প্রতীক। অনেকের কাছে কবি সুকান্ত কি কবি বলে অভিহিত? অনেকের কাছে কবি সুকান্ত বিদ্রোহী কবি বলে অভিহিত। কবিতাটি কবি কিসের সম্ভাবনার কথা বলেছেন? চূর্ণ রেণুর মতো ক্ষুদ্র বীজে থেকে সুবৃহৎ বটবৃক্ষের মতো বিশালতার সম্ভাবনা, সে বৃহতের সূচনা বিন্দু। একটি অঙ্কুরিত শ্যামল বীজ জানে সে আগামী দিনেও বৃহৎ বনস্পতির প্রাণাধারা। বীজ বিকাশধর্মী। শ্যাম অঙ্কুর থেকে কচি কিশলয়, নবীন কিশলয় থেকে তরুণ থেকে বৃহৎ বনস্পতি। প্রাণের এই বিকাশ ও পরিণতির ধারা অব্যাহত থাকে। বৃক্ষ জীবনের মতো কবি ব্যক্তি জীবনেও এই বিকাশধর্মী তা সত্য। কবিতাটি রচনার সময় কিশোর কবি সাহিত্যরাজ্য সম্পূর্ণ প্রতিষ্ঠা নয়, তিনি সুদৃঢ় আত্মপ্রত্যয় ও অভ্রান্ত ভবিষ্যতের দৃষ্টি ছিল তার। তিনি বুঝেছিলেন তার কবি জীবনের সূচনা যত সামান্যই হোক, পরিণতি হবে বনস্পতির প্রতিম। বিশাল মানব বিশ্বে ব্যক্ত হবে তার কবিতা।
কেননা সে সজীব হৃদয়ের অনুভব কবি তিনি কবিতায় ঢেলে দিয়েছেন। তা জড় পদার্থ, মৃতদেহ অথবা অন্ধকারের খনি গর্ভের নিশ্চল খনিজ পদার্থ নয়। অঙ্কুরিত বীজের মতো তা জীবন্ত, পানপ্তাপে তপ্ত। কবিতাটিতে কবি উপরোক্ত সম্ভাবনার কথা বলেছেন। কবিতায় অঙ্কুরিত বীজটি অন্তরে কিসের স্বপ্ন ফুটে উঠেছে? কবি এখানে অঙ্কুরিত বীজের জবানবন্দিতে প্রকৃতির সৃষ্টিধর্মের কথা বলেছেন। বীজ জড় নয়, তা মৃত্তিকার গভীরে লালিত এক জীবন্ত প্রাণ। মাটির রসে লালিত পালিত হয়ে সুদৃঢ় আকাশে ডাকে চোখ মেলে। তার স্বপ্ন আলোকের দিকে, আকাশের দিকে ডানা মেলেছে। তার স্বপ্নের মধ্যে আছে সব সংকল্প, দৃঢ় ও প্রত্যয়নিষ্ঠ সংকল্প। তিনি স্বপ্ন অরণ্য সমাজের বটবৃক্ষের সমকক্ষ হবার স্বপ্ন, বৃহতের দলে মিশে যাবার স্বপ্ন। অঙ্কুরিত বীজ হয়ে কি করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ। অঙ্কুরিত বীজটি বড় হয়ে সর্বসমক্ষে দৃপ্ত শাখা প্রশাখা মেলে ধরবে। বীজের প্রয়াসের ফলেই শেষে গাছে ফুল ফুটবে, ফল ধরবে। বনস্পতি হয়ে বীজটি ক্রমে ক্রমে ছায়া বিস্তৃতর করে মানুষের শ্রম অপনুদন করে শান্তি দেবে। কিন্তু জৈবিক তাগিদে মানুষ তাকে কুঠারাঘাতে জর্জরিত করলেও বনস্পতি নিজের চরিত্রগুণে মানুষকে প্রাণঘাত করবে না। তরু তার সহিষ্ণুতার প্রসিদ্ধ। কবির ভাষায় বৈষ্ণবের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে, তরু হাতে জেবা হয় সহিষ্ণু ইত্যাদি। সাংস্কৃতিক সাহিত্য উক্ত হয়েছে ছেতুর পার্শ্বগতাং ছায়া নূপ সংহরিতি। ক্রম বনস্পতি হয়ে ক্ষমাশীল হয়ে বীজটি বিশ্রামরত মানুষের ছায়া কেড়ে নেবে। উপরন্তু তাকে ফল ফুল প্রদান করে ক্ষুধ পিপাসা নিবারণ করার চেষ্টা করবে। সেই প্রসঙ্গে অধিকন্তু উপহার হিসাবে পাখির কুজন আগামী প্রজন্মকে উপরোক্ত আত্মবিশ্বাস দিয়ে অনুপ্রাণিত করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ। অঙ্কুরিত বীজটি প্রতিশোধের পরিবর্তে প্রতি দিয়ে সুদ, এক কথায় প্রতিশোধ দিয়ে আপ্যায়িত করবে উদ্দুর্য ভরা অঙ্কুরিত বীজটি। ক্ষুদ্র আমি তুচ্ছ নই, কথাটির অর্থ বুঝিয়ে লিখো। ভেরি ইম্পর্টেন্ট। এই উক্তিটি অঙ্কুরিত বীজের। মাটির গর্ভে নিহিত বীজ মৃত্তিকার অন্ধকারের মধ্যে লালিত হয়ে বহির্জগতের স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে সুদূর আকাশে। সে চোখ মেলে বড় হবার স্বপ্ন দেখে। এই ভাবেই তার স্বপ্ন সংকল্পিত পরিণত হয়। সে অরণ্যের বৃহৎ বটবৃক্ষের সমকক্ষ হবার স্বপ্ন দেখে। সে আকারে ক্ষুদ্র, কিন্তু তার মধ্যে বিরাটের চেতনা। তাই তার স্বপ্ন ও সংকল্প বটবৃক্ষ হয়ে ওঠার। ক্ষুদ্র বীজের মধ্যে ভাবী বনস্পতি আভাস নিহিত আছে। বীজের আত্মপ্রত্যয় ও স্বপ্ন বর্ণনা প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে। কিন্তু এই ক্ষুদ্র শরীরে বৃহৎ বটবৃক্ষের চেতনা সঞ্চারিত, কারণ এই জীবেরই আগামী বনস্পতির সম্ভাবনা। এই সম্ভাবনার মর্মধ্বনি তার সত্তায় মন্দিত হয়। সকলের দৃষ্টির অন্তরালে এই মর্মধ্বনি বীজের মধ্যে সঞ্চারিত হয়। বীজ এই মর্মধ্বনিতে প্রেরণা লাভ করে বনস্পতি হয়ে বেড়ে ওঠার স্বপ্ন দেখে। কবিতাটিতে
মর্মার্থ সংক্ষেপে ব্যাখ্যা করো। কবিতাটির মর্মার্থ: এক অঙ্কুরিত বীজ আত্মকথা জবানিতে নিজের অনুভূতি প্রকাশ করেছে। সে জড় নয়, মৃত নয়, অন্ধকারের খনিগর্ভে কোনো খনিজ ধাতুর ও নয়। সে এক জীবন্ত প্রাণ, এক অঙ্কুরিত বীজ, মাটির গভীরে নিহিত, তাই তার চোখের ভীরুতার স্পর্শ। মাটির রসে লালিত পালিত এই বীজ আকাশের স্বপ্ন দেখে। অরণ্যের বটবৃক্ষের সমাজ এই বীজ সামান্য ও নগণ্য, তবু তার দেহে বৃহৎ বটবৃক্ষের মর্মধ্বনি বাজে। মাটি রেখে বিদীর্ণ করে সে বহির্জগতের আলো রেখার প্রত্যক্ষ করতে চায়। তার শিকড়ে শিকড়ে অরণ্যের বিশাল চেতনা স্পন্দিত হয়। আজ যা ক্ষুদ্র, কাল তা ফুলে ফলে পত্রে বিকশিত হয়ে উঠবে। পরবর্তীতে বৃক্ষরাজি সমাজে আনন্দ বিস্মিত ফুল ফুটিয়ে তৃপ্ত শাখা প্রশাখা মেলে ধরে সে তার সৃষ্টিশীলতা প্রমাণ করবে। বৃহৎ দলে এই তরুণ 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 কারণ কিশলয়ে ভাবী বনস্পতি, কিশলয়ের মাধ্যমে মাটির রসে সঞ্চিত থাকে। সেই রস সিঞ্চিত কিশলয় বনস্পতি প্রতিশ্রুতি নিয়ে আসে। সে যেদিন এই কিশলয় বনস্পতি হয়ে উঠবে, সেই দিন তার ছায়ার মানুষ এসে বিশ্রাম নেবে। গাছ ফল দেবে, ফুল দেবে, পাখির কুজন মুখরিত হবে 10 দিকে। এই মাটি রসধারায় পুষ্ট হয়ে বৃহৎ বনস্পতির মতো তরুণ তরুণ বিকশিত হয়ে উঠবে এবং সে হয়ে উঠবে অরণ্য সমাজের আপনজন। রচনাধর্মী প্রশ্ন: আগামী কবিতাটির বক্তব্য নিজের ভাষায় ব্যক্ত করো। আগামী কবিতাটির কবি নিচে আলোচনা করা গেল। অঙ্কুরিত বীজ ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়, সে অরণ্যের গৌরব। সে ভাবী বনস্পতি, বৃষ্টির জলাধারায় মাটি স্নেহরসে ক্রমপুষ্ট। এ যেন তার বনস্পতির সম্ভাবনা প্রকৃত সানন্দ সমর্থন। বীজ যেদিন বনস্পতি হয়ে উঠবে, সেই দিন সে বহুজনের আশ্রয় হয়ে উঠবে। তার ছায়াতলে এসে আপাত তাপিত জল শীতল হবে। অজ্ঞান তার উপর কঠিন আঘাত হানতে চাইবে। তা সত্ত্বেও বনস্পতি সকলকেই আকর্ষণ করে আমন্ত্রণ জানাবে। সে বহুজনকে তৃপ্ত করবে ফল ফুল উপহার দিয়ে। আশ্রিত পাখির কল কুজন শোনাবে। কারণ বৃক্ষ বনস্পতি সকলেই তো একটি মাটির সন্তান, রসে পুষ্ট সন্তান, পরস্পর একান্ত আপনজন। আলোচ্য কবিতাটি কবি শ্রীকান্ত ভট্টাচার্যের বীজ ও তরুণ রূপকে আপন প্রাণের ব্যক্ত ভবিষ্যতের সম্ভাবনা এবং বৃহৎ লোক কল্যাণ কামনাকে অঙ্কুরিত বীজের মতোই ছোট, অনন্য সভ্যতার মতো বৃহৎ প্রশ্ন দেখানো আনসারটা। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। কবিতাটির সারাংশ একটু দেখে নাও।
এগুলো তোমাদের সব প্রশ্ন কোশ্চেন আনসার। তারপরে দেখো আরেকটা প্রশ্ন, তারপরে দেখো তাৎপর্য। সবটি পড়ে নেবে। টিকা সুকান্ত ভট্টাচার্য। পজ করে লিখে নেবে। তারপর বনস্পতি টিকা, এটা হলো ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ক্লাস 12 যাওয়ার পরিষদের জন্য 12 আমার চ্যানেলটা কেউ নতুন থেকে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা